সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল। আমি ছাত্রদের আগেও বুঝাই কইছি আর কি, যে লড়াই ছাত্রদের শুধু লড়াই না, এ লড়াই ছাত্র জনতার লড়াই, শুধু ছাত্রদের লড়াই না। শুধু ছাত্রদের লড়াই যারা বলে তাদের কোনো স্লাইটেস্ট আইডিয়া নাই সারা দেশের মানুষ কিভাবে এই লড়াই যুক্ত হয়েছিল, কিভাবে এই লড়াই যুক্ত এটাকে সাফল্যের দিকে নিয়ে গেছে। এই লড়াই তিলে তিলে গড়ে উঠছে 15 বছর ধরে। অসংখ্য মানুষ বয়ান তৈরি করছে, দিনের পর দিন মাথার মধ্যে ঢুকাইছে। আগে মাথায় দফারই অংশ যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এক দফার যেই শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই আমার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। এটা কোরআনে একটা আয়াত, বাংলা তর্জমা। আবার বলতেছে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের উনি কি এমন প্রতিজ্ঞা করলেন ছাত্রদের জন্য। এদিকে বাংলাদেশের বিভিন্ন যে প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন পিনাকি ভট্টাচার্য, উনি ছাত্রদের নিয়ে কঠিন গুরুত্বপূর্ণ কথা বললেন। এদিন বাংলাদেশের ক্রীড়া ও মন্ত্রী যে বর্তমানে আসিফ মাহমুদ, উনি কি বলেছেন ছাত্রদের পক্ষ নিয়ে এবং সার্জিসের পক্ষ নিয়ে। এদিকে এক ভণ্ডপীর অর্থাৎ শেখ হাসিনার গুপ্তচর উনি প্রকাশ করেছেন আসলে বাংলাদেশের সরকার হিসাবে শেখ হাসিনা জালিম সরকার ছিলেন। এদিকে এমন কিছু তথ্য প্রচার করায় বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সেই বক্তব্য। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি। সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা এটা করব। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছো, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা একটা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ যে এই তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। কাজে তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত, তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত। এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা ইতিহাস। আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে, কিছুদিন পরে এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। আমার একটা প্রস্তাব থাকবে, নাহিদ, আসিফ, তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখবো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না, কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ
সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। তোমাদের ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দিয়েছ। আমি ছাত্রদের আগেও বুঝাই কইছি আর কি, যে লড়াই ছাত্রদের শুধু লড়াই না, এই লড়াই ছাত্র জনতার লড়াই, শুধু ছাত্রদের লড়াই না। শুধু ছাত্রদের লড়াই যারা বলে তাদের কোনো স্লাইটেস্ট আইডিয়া নাই সারা দেশের মানুষ কিভাবে এই লড়াই যুক্ত হয়েছিল, কিভাবে এই লড়াই যুক্ত হয়ে তাকে সাফল্যের দিকে নিয়ে গেছে। এই লড়াই তিলে তিলে গড়ে উঠছে 15 বছর ধরে। অসংখ্য মানুষ বয়ান তৈরি করছে, দিনের পর দিন মাথার মধ্যে ঢুকাইছে। আগে মাথায় বিপ্লব হয়েছে, রাস্তায় বিপ্লব পরে হয়, এটাই বিপ্লবের নিয়ম। মাথায় বিপ্লব কারা তৈরি করছে? বিপ্লবের জন্য কারা তৈরি করছে? জনগণকে, যারা ওই বয়ান তৈরি করছে। তারপরে বিস্ফোরিত হয়েছে একটা সময়। আমি সতর্ক করছি যে 1971-এ আওয়ামী লীগ আর শেখ মুজিব যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করছে, সেই একই দিকে যাইতেছে এই বিপ্লব। প্রফেসর ইউনূসের এক্ষেত্রে দায় আছে, বড় দায় আছে। উনি কিছু হলে ছাত্র ছাড়ার কথা নাই, মানে ছাত্র ছাড়া বোধহয় কেউ লড়াই ছিল না। আপনি স্যার শহীদের তালিকা দেখছেন, হাতে নিয়ে দেখেন, ওর মধ্যে হকার আছে, রিক্সাওয়ালা আছে, নির্মাণ শ্রমিক আছে, দোকানদার আছে, গৃহবধূ আছে, গার্মেন্ট শ্রমিক আছে, আলেম আছে, ঠেলাওয়ালা আছে, ড্রাইভার আছে। কোন পেশার লোক নেই? এদের জীবনদান কি মূল্যহীন? তো ইচ্ছা সেদিন দেখলাম কইতেছেন যে ছাত্র নাই নাকি আন্দোলন করেছে, আর যারা করেছে তার বাইরেও যারা জনতা, তারাও খুব ইয়াং। তার মানে মুরব্বীরা নামেন না। হ্যাঁ, আপনি নামেন নাই তো ইচ্ছা, আপনি ভীরু, আপনি নামেন না। কোন মুরব্বী মাঠে নামে নাই? সবাই নামছে, আপনি ছাড়া। আপনার কলিগ আসিফ নজরুল মাঠে নামে নাই, আপনার কলিগ শুভ্রভাই মাঠে নামে নাই, ওর সে তো জেল খাচ্ছে। নাকি আসিফ নজরুল আর শুভ্রভাই বুড়া না কষি? শুভ্রভাই তো মাথার চুল পেকে গেছে, তো কিছু তারা কি বুড়া না কষি? হ্যাঁ, জনতার অবদানকে অবমূল্যায়ন করবেন না। প্রফেসর ইউনূস, আপনিও রাজনীতি করেন নাই, তো ইচ্ছা আপনিও করেন না, তাই কি মিস্টেক করতেছেন এটা বুঝতে পারতেছেন না। আমি কয়ে দিই কি ভুল করতেছেন। জনতাকে সবসময় সাথে রাখতে হয়। 7ই নভেম্বর সিপাহীরা বিপ্লব করছিল, কিন্তু ওরা বলছিল যেহেতু জনতা তার সাথে এসে লড়াই করছে, জনতা যেহেতু তার সাথে এসে দাঁড়াইছে, সেই জন্য তারা বলছে এটা সিপাহী জনতার বিপ্লব। সবসময় জনতাকে পাশে রাখতে হয়। এই দেখেন সার্কুলার, ছাত্র নেতারা জেলা উপজেলা সফরে যাবে, নিরাপত্তা দেবে পুলিশ। জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা দিতে। বিপ্লব করছে যে ছাত্ররা, বিপ্লব বিজয়ের 1 মাসের মধ্যে সেই নেতাদের পুলিশ প্রোটেকশন লাগে। হ্যাঁ, জনতা থেকে এত বিচ্ছিন্ন হয়ে গেছেন। আরো প্রমাণ দেখাচ্ছি, বিপ্লবের নেতারা জেলা উপজেলায় গেলে জনবিস্ফোরণ হবে, সেটা হওয়া উচিত তো, তাই না? এদিকে পিনাকি ভট্টাচার্য যে প্রতিশ্রুতি ছাত্রদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ হিসাবে ধরছে অনেকে আবার বলছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা কথা বলেন। এমন প্রসঙ্গ নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে উচিত কথা বললেই সেগুলা মিথ্যা কথা বলা হয়। তবে আপনারা সেই যারা এই কথা বলেন তারা আওয়ামী লীগের দালাল, এটা বাস্তব আমরা বুঝতে পারি। এদিকে বর্তমানে বাংলাদেশের যে আসিফ মাহমুদ, উনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সে বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য উনি নিয়ে এসেছেন, যেখানে আমরা অনেকেই ধারণা করছি যে সার্জিস একটা দল গঠন করতেছে, সেই দলের সঙ্গে অবশ্যই এরাও জড়িত আছে। তবে তার আগে কঠিন বিস্ফোরণ মন্তব্য করলেন যে একজন ভণ্ড পাগল, যে পাগল শেখ হাসিনা সরকারকে কেন বলেছিলেন। চলুন আমরা আসিফ মাহমুদের কাছে। যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই, আমার মনে হয় না। এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি, এটা ছিল 1 দফারই অংশ। যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ 1 দফার যেই শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের 1 দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়, এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও,
এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। মাননীয় উপদেষ্টা, গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা প্রশমনের জন্য এতদিনে কোনো কার্যকরী পদক্ষেপ আপনারা নিতে আমি জানি না আপনার কাছে আপডেট আছে কিনা। গত শনিবার আমরা বিজেএমইতে 3 জন উপদেষ্টা সহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার, আজকে মঙ্গলবার, এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে 5 to 10। এটা আমার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল। এটা কোরআনে একটা আয়াত, বাংলা তর্জমা। আবার বলতেছে যে যে দেশের জনগণ বেপরোয়া হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি। সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে, যেমন আল্লাহ মনোনীত, যে আমি কিছু সংখ্যক ব্যক্তি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব, কারণ পাপ করলে তো সে জান্নাত দেবে না, অবশ্যই দিব না। যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ। আল্লাহ চায় জিহাদ আর আমরা বলি ফাসাদ। এইরকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরআনে হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগণ্য মানুষ হিসেবে বলতে পারবো। আচ্ছা শুনেন, আপনার কথা শুনে খুব ভালো লাগছে, বুঝছেন? আপনি খানা টানা খাইছেন? না, এখনো খাওয়ার হয়নি। এত টাকা লাগবে না। নেন না, এত টাকা লাগবে না। 200 নেন না, অত টাকা লাগবে না। 2 বার খাইবেন? আমার ডাবল দিয়ে ভাত খেতে 20 টাকা 30 টাকা হলে হয়, আমার 50 টাকা দিতে পারেন। ও হিসাবে 200 টাকা নেবেন না, অত টাকা আমি নেব না। ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো। এটা আমার এক কাকাই বলেছিলেন, নাম হাবিবুল্লাহ বুখারী। হ্যাঁ, ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না, কিন্তু সব বিষয়ে, শুধু টাকার বিষয়ে না, সকল বিষয়ে। শুনেন, আপনার আমি একটা কথা বলি, এই 200 টাকা দিলাম না, আপনার ভাত খাইতে কত টাকা লাগে? ম্যাক্সিমাম 50 টাকা হলে হবে। 50 টাকা কি দেখাইবে? ডাউল ভত্তা। আপনি 200 টাকা দিয়ে মুরগি খাইলেন, আমি এত টাকা নেব না গো। কেন নিবেন না গো? এত টাকা একজনের উপর জুলুম চাপানো হয় না, আমার উপরে জুলুম না, এটা নেন আপনি। এটা শুনেন, আপনি 2-3 বার ব্যবহার করবেন, সমস্যা কি? সেটাও ঠিক। আচ্ছা, আপনারা করছেন তো, ফোকাস করছেন, দেন, সমস্যা নাই। আচ্ছা নেন। আপনি তো আমি এত টাকা নেই না। কে নেন নাকি? আমি ওই 20-30 টাকা নেই। না না, এটা শুনেন, আমি কই টাকা জমান না গুনা, কিছু হাতে রাখলেন 1000-2000। এগুলো আমার প্রয়োজন নেই, টাকা পয়সার বর্তমান প্রয়োজন নেই। টাকা পয়সা এক সময় বহুত নিয়েছি, ইনকাম মোটামুটি যাই করছি ভালোই করেছি। নষ্ট হয়ে গেল কেন এইভাবে ভাই? জীবনটা নষ্ট হয়নি, কারণ এটা আলাদা একটা সাবজেক্ট, মানে আলাদা একটা চিন্তা চেতনা। ও মানে জীবনটা এইভাবে ঘটতেছে? হ্যাঁ, এটা আলাদা একটা চিন্তা চেতনা। কারণ ওই যে আল্লাহ বলছেন যে তোমরা যা জানো ভালো তাই মন্দ, তোমরা যা জানো মন্দ তাই ভালো। যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো, তোমরা ফাসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ, এইরকম। এখন এই যাহা শব্দের অর্থ বুঝাইতেছে হলো একক না, একাধিক। আর একাধিক বলতে বুঝাইতেছে হলো আসলে সকলে যেরকম ভাবে চলতেছে এরকম আল্লাহর পছন্দ না। ঠিক আছে, কথা ঠিক আছে। এই তো আপনি বাইক যান গা? হ্যাঁ, চেষ্টায় আছে, বাড়ির দিকে যাব। ওই গাড়ি ভাড়া নেই তো, তাই নিতে চায় না। আজকে টাকা দিলেন, গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবো। তার কিছু টাকা দিই? না, আর লাগবে না, আর লাগবে না। এটা আমি আপনাদের সম্মানার্থে রাখছি, কিছু মনে নিন না। আর এই গাড়ি ভাড়া হইব না তো? আপনি এটা দিতে হবে, আমি এটা আপনাদের সম্মানার্থে রাখছি, আর চেয়ে বেশি আর নেব না, রাখি। যাই, প্রিয় দর্শক, একটু বহেন, একটু বহেন। এটা আমার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে
অ্যাবিলিটি আছে, মানে যে পার্সোনাল যোগ্যতা, মানে যে বোঝায় ব্যক্তিত্ব আছে আচ্ছা একবারে ভাইরাল করে দিয়ে না, ভালো লাগে নিজেরা দেখবেন। এই আচ্ছা আমরা ফেসবুকে যদি ছাড়ি, ওই যদি ভাইরাল হয়ে যায় তো সমস্যা। কি সমস্যা? শুনেন, ভাইরাল যদি হয়, আমার কথা শুনেন, আমরা যদি ফেসবুকে ছাড়ি, যদি ভাইরাল হয়, যেরকম আপনার আব্বা আম্মা আপনারা দেখবো, কতদিন ধরে আপনারা দেখে না, দেখেন তো আপনার আব্বা কতদিন ধরে দেশ ছাড়ছেন,